ক্লাস 12-এর সলিউশনগুলো যে চ্যাপ্টারটা আছে তার লাস্ট পার্ট, অ্যাবনর্মাল কনজুগেটিভ প্রপার্টিজ অ্যান্ড ভ্যান টপ ফ্যাক্টর। সিবিএসসি বোর্ড এই পার্টটাকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখনও কিছু বলেনি, যার জন্য এই পার্টটা আমি পড়িয়ে দিচ্ছি। এটা ভালো করে খেয়াল করবে। দেখো, আমরা সলিউশনের বা দ্রবণের যে সূত্রগুলো বা লগুলো পড়লাম, সবেতেই কি বলা আছে না কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণ। তার ক্ষেত্রে ওর যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন সেগুলো অ্যাপ্লিকেবল। রাউল্টের সূত্রই বলো বা ভ্যান টপের সূত্রই বলো, সবই কি তার ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন সেগুলো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য মানে সলিড, নন ভোলাটাইল আর নন ইলেকট্রোলাইট এই ধরনের সলিউটের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ধরো কোনো একটা দ্রবণে যে দ্রাবটা আছে বা সলিউটটা আছে সেটা যদি নন ইলেকট্রোলাইট না হয়, মানে ইলেকট্রোলাইট হয়, মানে সেটা যদি ডিসোসিয়েট করে, অথবা এমনও হতে পারে সেখানে যে মলিকিউলগুলো আছে তারা অ্যাসোসিয়েশনে যাবে, মানে ডাইমার, ট্রাইমার, টেট্রামার এইসব ফর্ম করলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাউল্টের যে ল বা ভ্যান টপের যে ল, আগে যে লগুলো আমরা পড়েছিলাম সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তার জন্য বিজ্ঞানী ভ্যান টপ একটা নতুন ফ্যাক্টরের কথা বললেন, যেটা ভ্যান টপ ফ্যাক্টর। সেটাকে তখন ওই ফর্মুলাগুলোতে অ্যাপ্লাই করতে, সেগুলোকে অ্যাড করতে হবে। সেই ব্যাপারটা যাই চলো। এখন কোনো একটা সলিউশনের এই যে অ্যাবনর্মাল কনজুগেটিভ প্রপার্টি, এর জন্য দুটো কারণ দায়ী। কী কী? একটা হচ্ছে দ্রাবের কণার বিয়োজন, আর 2 নম্বর দেখো দ্রাবের কণার সংযোজন। এই দুটো কারণেই এই অ্যাবনর্মাল কনজুগেটিভ প্রপার্টিজের জন্য দায়ী। এখন দ্রাবের কণার বিয়োজনের ফলে কি চেঞ্জটা হচ্ছে দেখো। সাপোজ ধরো আমি NaCl নিয়েছি, কত না 1 মোল। তাহলে 1 মোল NaCl এ NaCl অণুর সংখ্যা কত হওয়ার কথা? 6.022 ইন্টু 10⁻23 টি NaCl থাকার কথা, তাই তো? তাহলে ওই সলিউশনটায় NaCl কণার সংখ্যা বা দ্রাবের কণার সংখ্যা কত হওয়ার কথা এটা। তাহলে এই নাম্বারটা ধরে আমরা কি অঙ্কে খাতায় ক্যালকুলেশন করেছি, কেমন দিয়ে আমার ধরো সাপোজ ডেল টিবি বা স্ফুটনাঙ্কের উন্নয়নের একটা মান বেরিয়েছে x, কেমন? কিন্তু ধরো যদি আমরা এটা হচ্ছে কি মান না, আমরা অঙ্ক কষে যে মানটা পেলাম, কিন্তু NaCl অ্যাকচুয়ালি কি হয়? NaCl আমি এটা প্রথম কারণটা বলছি। NaCl যদি আমরা 1 মোল নিই, এটা ডিসোসিয়েট করে কি 1 মোল Na+ আর 1 মোল Cl- এ ডিসোসিয়েট করে। তাহলে মোট কণার সংখ্যা কত হচ্ছে? 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 টি। এটা হচ্ছে যদি পুরোটা NaCl যদি ভেঙে যায়, তাহলে দেখো ওই সংখ্যা কণা, কিন্তু আমার কিন্তু কী কণা দেখতে হবে না, কতগুলো টোটাল কণা হচ্ছে সেটাই, তাই না? কনজুগেটিভ প্রপার্টি তো তাই বলে, টোটাল নাম্বার অফ পার্টিকেলস।
সেটা কি প্রকৃতি সেটা নিয়ে আমার কোনো কিন্তু মাথা ব্যথা নেই। তাহলে এখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস দেখো, অ্যাকচুয়ালি আমরা অঙ্কতে যে হিসেবে করেছি এখানে কিন্তু অ্যাকচুয়ালি তা হচ্ছে না, তার থেকে কী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে যদি বিয়োজন হয় তাহলে কিন্তু দ্রবণে যে ক্যালকুলেটেড মান, কলিগেটিভ প্রপার্টিগুলোর যে ক্যালকুলেটেড মান, মানে যেটা আমরা অঙ্ক করে বের করছি, সেই মানটা থেকে কোনো যন্ত্রের দ্বারা বা পরীক্ষালব্ধ যে মানটা বেরোবে সেটা কিন্তু বেশি হবে। যেমন এই ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ডাবের কণার বিয়োজনের ক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটা গ্রেটার দ্যান হবে তাত্ত্বিক মান, এর থেকে বেশি হবে, মানে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা ক্যালকুলেটেড ভ্যালুর থেকে বেশি হবে। কেন? কণার সংখ্যা আমরা যা ভাবছি তার থেকে বেশি, তার সেটা ডিসোসিয়েশনে যাওয়ার কারণে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট দেখো আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে দ্রাবের সংযোজনের ব্যাপারটা। ফর এক্সাম্পল ধরো, যদি আমরা বেঞ্জিনের মধ্যে বেঞ্জয়িক অ্যাসিড অ্যাড করি, মানে বেঞ্জিন অ্যাজ সলভেন্ট, আর এতে কি অ্যাড করছি, বেঞ্জয়িক অ্যাসিড অ্যাজ এ সলিউট যদি অ্যাড করি তাহলে কি হয় দেখো, বেঞ্জয়িক অ্যাসিডটা ডাইমার ফর্মে যায়, বা অ্যাসিটিক অ্যাসিড করলেও তাই হয়। বেঞ্জয়িক অ্যাসিডের ফর্মুলা C6H5COOH, সেটাকে আমরা কীভাবে লিখছি দেখো, ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH। আবার ধরো আরেকটা C6H5 সিঙ্গেল বন্ড OH ডবল বন্ড O। তাহলে দেখো এই বন্ড ফর্ম করছে, দিয়ে এরা কী করছে, ডাইমার ফর্মে থাকছে। তাহলে আমরা বেঞ্জয়িক অ্যাসিড নিয়েছিলাম 1 মোল, ধরো বেঞ্জয়িক অ্যাসিড নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি ক্যালকুলেশনে গিয়েছিলাম। তাহলে সেখান থেকে আমার ∆Tbর একটা ভ্যালু বেরিয়েছিল। এটা কি? এটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাথামেটিক্সের মাধ্যমে। তাহলে এখানে অ্যাভোগাড্রো নাম্বার, NA নাম্বার অফ বেঞ্জয়িক অ্যাসিড ধরে আমরা কাজ করেছিলাম। কিন্তু যদি আমরা যন্ত্রে করতে যাই সেখানে তো দুটো করে তো মলিকিউল তো ডাইমার ফর্ম করে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কতগুলো, এখানে একটু ঠিক করবে, সিঙ্গেল বন্ড C6H5, তাহলে অ্যাকচুয়ালি কতগুলো কণা এর মধ্যে এখন আছে না? অ্যাকচুয়ালি এখানে আমরা এখন কণা পাবো কটা, Na/2, যেটা যন্ত্র দেখবে, আর আমরা ক্যালকুলেশন করেছি এটা। তাহলে যে ভ্যালুটা আমরা ম্যাথামেটিক্যাল বা অঙ্ক কষে যেটা বের করছি, এই ভ্যালুটা, তার থেকে অ্যাকচুয়াল ভ্যালু মানে যেটা যন্ত্র বের করছে, এটাকে বলা হচ্ছে পরীক্ষালব্ধ মান, এক্সপেরিমেন্টাল রেজাল্ট, সেটা কী হবে, কম হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এর ক্ষেত্রে কী হবে, পরীক্ষালব্ধ মানটা তাত্ত্বিক মানের থেকে কম হবে। কেমন? তাহলে এই যে ব্যাপারটা, দ্রাবের বিয়োজন এবং সংযোজনের ফলে যে ঘটনাটা ঘটছে, এটাকেই বলা হচ্ছে কি না, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ। এখন এই সংক্রান্ত বিজ্ঞানী ভ্যান হফ একটা সূত্র দিলেন। কি বললেন? তার ভ্যান হফ ফ্যাক্টর বলে একটা টার্মের কথা তিনি নিয়ে এলেন। কি বললেন কোনো একটা, উনি কিন্তু বলেছিলেন অভিশ্রবণ চাপ দিয়ে, বললেন যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের পরীক্ষালব্ধ অভিশ্রবণ চাপ এবং তাত্ত্বিক অভিশ্রবণ চাপের যে অনুপাত, তাকেই বলা হবে ভ্যান হফ ফ্যাক্টর। আবার বলছি, কোনো একটা লঘু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরীক্ষালব্ধ অভিশ্রবণ চাপ ধরো পাই, এবং যে তাত্ত্বিক অভিশ্রবণ চাপ, এটাকে ধরো আমরা পাই ড্যাশ ধরলাম, আর অঙ্ক করে যে মানটা বের করলাম সেটা ধরলাম পাই। এই অনুপাতটাকে বলা হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর, যেটাকে আই দিয়ে আমরা ডিনোট করি। ক্লিয়ার ব্যাপারটা? পরবর্তীকালে শুধু অভিশ্রবণ চাপের ক্ষেত্রে এলো না, কি বলা হলো না, কোনো একটা লঘু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের বা কোনো একটা
তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের লঘু দ্রবণের কোনো একটা কলিগেটিভ প্রপার্টির সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের যে অনুপাত তাকেই বলা হচ্ছে আই। তারপরে এখানে কি আমরা বলবো না, ধরো ডেল টি বি প্রাইম বাই ডেল টি বি, এটা ইকুয়াল টু হচ্ছে আই। কেমন এটা কিন্তু ওটার এক নয়, কেমন আগে যেটা ভেবেছিলাম এখানে আমরা ধরো 1 বা 2 দিয়েও বলতে পারি, 1 বাই এটা 2 ধরি, এটা ধরো ডেল টি বি, তাহলে এটা হচ্ছে স্কোয়ার নয় কিন্তু, আচ্ছা প্রাইম ডবল প্রাইম দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আই। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে ভ্যান ডার ফ্যাক্টর ব্যাপারটা। এখন এই ভ্যান ডার ফ্যাক্টরের ক্ষেত্রে ফর্মুলাগুলো কিন্তু সব একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আগে যে ফর্মুলাগুলো ছিল ভ্যান ডার ফ্যাক্টর আসার কারণে, যদি মানে দ্রাবটা যদি তড়িৎ অবিশ্লেষ্য, নন ভোলাটাইল মানে অনুদ্বায়ী এবং কঠিন এই প্রকৃতির না হয়, তাহলে বা শুধু যদি তড়িৎ অবিশ্লেষ্য না হয়, বাকিগুলো ঠিক আছে, তড়িৎ অবিশ্লেষ্য না হয় এটা বলাই ভালো হবে, বা যদি সংযোজিত বা সংযোজিত হয়, তখন কিন্তু যে সূত্রগুলো ছিল, যে গাণিতিক ফর্মুলাগুলো ছিল এগুলো একটু আলাদা হয়ে যাবে। কীরকম হবে না, বাষ্পচাপের যে সূত্র ছিল P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু ছিল কত, x2 ছিল, তার জায়গায় হবে ভ্যান ডার ফ্যাক্টর ইন্টু x2। ডেল টিভি ইকুয়াল টু ছিল kb ইন্টু m, সেটা হবে I ইন্টু kb ইন্টু m। তাহলে ডেল টিএফ কী হবে, সেম I ইন্টু kf ইন্টু m। কেমন? আর পাই ইকুয়াল টু কী হবে না, I ইন্টু সি ইন্টু আর ইন্টু পি। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা এসে দাঁড়াবে। যেমন এগুলো সবাই খাতায় নোট করে নেবে, এটা লাগবে। এবার যাচ্ছি এরপরে এই যে আই এর ভ্যালুটা, সেটা আমরা কীভাবে ডিনোট করব, এই যে ভ্যান ডার ফ্যাক্টর সেটা আমরা কীভাবে নির্ণয় করব। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, যদি দ্রবণটার সংযোজন ঘটে, যদি দ্রবণটায় দ্রাবের সংযোজন ঘটে, আমরা ধরে নিলাম আলফা হচ্ছে সংযোজন মাত্রা, এর মানে কি 100 ভাগের মধ্যে আলফা ভাগ সংযোজিত হয়। মানে কি, এই তুমি 100টা অণু নাও, তার মধ্যে দেখা যাবে আলফা অণু সংখ্যক অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, বাকি 100 মাইনাস আলফা শতকরা হিসেবে বলছি সংখ্যক অণু কিন্তু এমনি অপরিবর্তনশীল অবস্থায় এককভাবে রয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সংযোজন মাত্রা যদি আলফা হয়, তাহলে ফর্মুলা হচ্ছে সংযোজন মাত্রাকে তোমাদের বইয়ে এন দিয়ে এক্স দিয়ে ডিনোট করা আছে, আলফাটা বিয়োজন মাত্রা দিয়ে করা আছে, সংযোজন মাত্রাটা এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে আমরা এক্সটা সংযোজন মাত্রাকে এক্স হচ্ছে, কেমন তোমাদের বইয়ে এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে কি হলো, এক্স সংখ্যক 100টা অণুর মধ্যে পার্সেন্টেজ হয়ে যায়, 100টা অণুর মধ্যে এক্সটা অণুর সংযোজন ঘটে, বাকি 100 মাইনাস এক্স সংখ্যক অণু অবিকৃত অবস্থায় পড়ে থাকে। তাহলে এর ব্যাপারটা কি না, এখানে ফর্মুলাটা হবে এক্স ইকুয়াল টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। ক্লিয়ার ব্যাপারটা? এখন 1 বাই আইটা জানো ভ্যান ডার ফ্যাক্টর, এই যে সংযোজন মাত্রা, এনটা কি, এনটা হচ্ছে যতগুলো অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু করছে। যেমন আগেরটায় বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখালাম কটা অণু পরস্পর যুক্ত হচ্ছে, দুটো, তার মানে ডাইমার করছে ওটা। তাহলে ডাইমার যদি ফর্ম করে তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে ডাইমার মানে হচ্ছে, ডাইমার ফর্ম করলে মানে দুটো অণু পরস্পর যুক্ত হলে ফর্ম করলে এন ইকুয়াল টু 2। ট্রাইমার হলে এন ইকুয়াল টু 3, এইভাবে যাবে। কেমন? তাহলে এইটা হচ্ছে
সংযোজন মাত্রার ওপর ডিপেন্ড করে, সংযোজন মাত্রার ওপর আই কীভাবে ডিপেন্ড করে সেটা। এবার হচ্ছে বিয়োজন মাত্রা। যদি বিয়োজন মাত্রাকে আমরা তোমাদের বইয়ে আলফা ধরেছে, বিয়োজন মাত্রা ইকুয়াল টু যদি আলফা ধরা হয়, তাহলে আলফা ইকুয়াল টু, তার আলফা বিয়োজন মাত্রা আলফা মানে কি, 100টা অণুর মধ্যে আলফা সংখ্যক অণু বা আলফা পার্সেন্টেজে বলছি সংখ্যক অণু ভাঙছে, বাকি 100 মাইনাস আলফা সংখ্যক অণু বিয়োজিত হচ্ছে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আলফা ইকুয়াল টু হয় আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এখন এই ক্ষেত্রে এনটা কি? এনটা হচ্ছে একটি অণুর বিয়োজনে যতগুলি কণা উৎপন্ন হয় সেই সংখ্যাটা কেমন। তাহলে NaCl এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে n ইকুয়াল টু কত হবে? 2, কারণ Na প্লাস আর Cl মাইনাস। CaCl2 এর ক্ষেত্রে কত হবে? n ইকুয়াল টু 3। তারপরে ধরো Al2SO4 এর হোল 3, এর ক্ষেত্রে কতটা হবে? না 5টা। n ইকুয়াল টু, বুঝতে পারছি, 2Al3 প্লাস হবে, প্লাস 3SO4 2 মাইনাস হবে, তাহলে এই ক্ষেত্রে n ইকুয়াল টু কত হবে? 5। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিস আর তার সঙ্গে ভ্যান টম ফ্যাক্টরের রিলেশন। এবার এই জায়গাটা এইটুকুই থিওরি পার। এখন এখান থেকে আমরা আমি কিছু অঙ্ক তোমাদের করে দেখাই। যেমন ফার্স্ট একটা অঙ্ক তোমাদের বলেছে CaCl2 দ্রবণে 75% বিয়োজিত হয়। কি বলেছে? না CaCl2 কোনো একটা সলিউশনে তার 75% ডিসোসিয়েট করে। তাহলে ওই সলিউশনটার ভ্যান টম ফ্যাক্টর আই ইকুয়াল টু কত সেটা বের করতে বলেছে। তাহলে ডিসোসিয়েশনের সঙ্গে আই এর রিলেশনটা কি? না আলফা ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এটা ফার্স্ট অঙ্কের কথা বলছি। তাহলে এখানে আলফা ইকুয়াল টু কত বলে দিয়েছে? 75/100 বলে দিয়েছে। যেমন n ইকুয়াল টু CaCl2 এর ক্ষেত্রে n অফ CaCl2 সেটা কত হবে? এইমাত্র দেখালাম 3 হবে, তাই না? তাহলে আই বের করতে হবে। তাহলে আর আলফার জায়গায় বসালাম 75/100, আই এর জায়গায় আইটা আমাকে ভ্যালুটা বের করতে হবে 1/3 মাইনাস 1। আর দেখো তাহলে এটা কত হচ্ছে? 3/4 ইকুয়াল টু আই মাইনাস 1/2। তাহলে আর আমার কি হচ্ছে? 2i মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 3, আর 2i ইকুয়াল টু 5, আর i ইকুয়াল টু 2.5। কেমন? দেখো তাই হচ্ছে না? তাহলে এইটা হচ্ছে, দেখো আলফা ইকুয়াল টু i মাইনাস 1 n মাইনাস 1, তাহলে n এর ভ্যালু কত? 3 বসালাম, তাহলে 2, এটা গেলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে এদিকে গেলে 2i মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে 2i ইকুয়াল টু 5, তাহলে i ইকুয়াল টু হচ্ছে 2.5। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ভ্যান টম ফ্যাক্টর হয়ে গেল 2.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো আরেকটা কোশ্চেন তোমাদের আমি আরেকটা অঙ্ক আলোচনা করছি, সেটা দেখো। এবার দেখো সেকেন্ড অঙ্ক বলেছে 250 গ্রাম জলে 250 গ্রাম অফ ওয়াটার। তার মানে আমাকে এখানে W1টা, এটাই হচ্ছে আমাদের সলভেন্ট, সেটা কত? না 250 গ্রাম। বলছে এতে 15 গ্রাম অফ NaCl ডিজলভ করা আছে। তাহলে W2টা কত? না 15 গ্রাম। M2টা কত? M2 মানে হচ্ছে M অফ NaCl, সেটা ইকুয়াল টু কত হয়? 58.5 গ্রাম পার মোল। এটা বলে দিয়েছে। এটা বলে হচ্ছে এই NaClটা 100% ও ডিসোসিয়েট করে। তাহলে আলফা এখানে কত? আলফা ইকুয়াল টু 100/100,
ইট ইজ ইকুয়াল টু 1 ডিসোসিয়েট করে বলে দিয়েছে। দিয়ে কোশ্চেনটা বলেছে ডেল টিভি কত হবে, ডেল টিভি ওই যে সলিউশনটা তার ডেল টিভি কত হবে এটা জানতে চেয়েছে। আর বলে দিয়েছে কেবি ইকুয়াল টু 0.512 কেলভিন কেজি পার মোল, মোল টু দি পাওয়ার -1 এটা বলে দিয়েছে। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব, যেহেতু এখানে NaClটা হচ্ছে ডিসোসিয়েট করছে, তাই ডেল টিবি ইকুয়াল টু আই ইন্টু কেবি ইন্টু এম, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। যেমন তাহলে প্রথমে এখানে আই এর ভ্যালুটা আমরা বের করি। আই এর ভ্যালুটা এখানে কী হবে, তাহলে আলফা থেকে বের করতে হবে। আলফা ইকুয়াল টু i-1 বাই n-1। এখানে n ইকুয়াল টু দেখো 2। যদি আলফাটা 100% ডিসোসিয়েট করে মানে 1 হয়, তাহলে জানবে i ইকুয়াল টু nই হবে। কি বললাম, আলফা যদি 1 হয় তাহলে জানবে i ইকুয়াল টু n হবে। তাই হচ্ছে দেখো অর, তাহলে এটা 1 হলে n-1 ইকুয়াল টু i-1, n এর জায়গায় কি বসবে 2, তাহলে অর, তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে 1 2। ক্লিয়ার ব্যাপারটা। তাহলে এখানে আমার ভ্যালুটা কি বসবে 2, কেবির ভ্যালু বসবে 0.512 ইন্টু এম এর জায়গায় কি বসবে W2 বসাও 15 বাই 58.5 ইন্টু 250 আর উপরে হচ্ছে 1000 গ্রাম, যেহেতু বলেছে তাহলে এই হচ্ছে আমাদের যেটা অ্যান্সার বেরোবে সেটাই। কেমন?